আজ বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২০১৬ ১৭ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ শরৎকাল। প্রিয় দর্শক, নানা জনের নানা ব্যস্ততা, নানা পরিকল্পনা নিয়ে যাপিত হয় আমাদের নিত্য দিনলিপি। কারো দিন কাটে স্বপ্ন ছোঁয়ার ব্যস্ততায়, কারো আবার দৃঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয় প্রতিক্ষণ। হাঁটতে হাঁটতে, শিখতে শিখতে, দেখতে দেখতে, শুনতে শুনতে এবং কিছু বলতে বলতে আমাদের ক্যালেন্ডারের এক একটি পাতা উল্টে যায়। আর এভাবেই আমরাও এগিয়ে যাই অনেক দূর। এই দীর্ঘ যাত্রাপথে পাশে থাকে যারা, তারা তো প্রিয়জন। প্রিয় দর্শক, আজ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর জন্মদিন। তাকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণে রেখে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, অবসরে, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আজকের অতিথি সঙ্গীত শিল্পী দেবদাস চৌধুরী। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আছি ভালো। ভালো একটা পরিবেশে এই সুযোগ পেয়েছি, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আজকের সকালে আপনার কাছ থেকে গান তো শুনবই। আপনি সুনামগঞ্জে সঙ্গীত সাধনা করছেন এবং লোকসঙ্গীত আপনার কাছ থেকে আমরা শুনবো। সেই পাশাপাশি আমরা জানি যে আপনি নজরুল সঙ্গীতও সাধনা করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনার অ্যালবামের কাজ চলছে, সে সম্পর্কেও জানবো। তবে তার আগে রয়েছে আমাদের নিয়মিত কিছু পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে রয়েছে ডিরেক্টরস গিল্ডের আয়োজনে মোস্তফা মোনারের জন্মদিন উদযাপন। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মূল্যবোধের নাট্যোৎসব প্রথম পর্ব। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে নাটুকে থিয়েটার গ্রুপের পরিবেশনা নাটক ঠাকুর ঘরে কেড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 10% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। শারীরিক, মানসিক, দৃষ্টি, বাক ও শ্রবণ মিলিয়ে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 2.25 কোটি প্রতিবন্ধী মানুষ রয়েছে। তার মধ্যে 52% পুরুষ ও 48% নারী। বিশাল এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে 19 আগস্ট 1999 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। জেনে নিন প্রতিষ্ঠানটির ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাড়ি A/2, সেকশন 14, মিরপুর, ঢাকা 12006, ফোন 0280350045, ওয়েবসাইট www.nfddp.gov.bd। প্রিয় দর্শক, আজকের দিনের অবসরটা কিভাবে কাটাবেন? যদি কোনো পরিকল্পনা না থাকে, তবে আজকের দিনের অবসরটা কাটাতে পারেন বিখ্যাত কোনো চলচ্চিত্র উপভোগের মাধ্যমে। আজ তেমনই একটি চলচ্চিত্র সম্পর্কে জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের অবসরে দ্য কাপ চলচ্চিত্রটি সংগ্রহ করে দেখতে পারেন। মজাদার বিভিন্ন ফলের সমারোহ চারিদিকে, কিন্তু যারা ওজন কমাতে চান কিংবা ওজন নিয়ন্ত্রণ করছেন, তারা কি সব ফল খেতে পারবেন? ইচ্ছে মতো সব ফল খেলে ওজন বেড়ে যাবে না তো? আসল কথা হলো, এক এক ফলের ক্যালোরির মান এক এক রকম। কোনো ফলে খনিজ ও জৈব উপাদান বেশি, কোনো ফলে আঁশ বেশি, আবার কোনো ফলে শর্করা বেশি। ফল খেলে ওজন বাড়ে কথাটি আংশিক সত্য, তবে তা গুটি কয়েক ফলের ক্ষেত্রে মাত্র। পাকা বা কাঁচা কলা, কাঁঠাল, কাঁঠালের বিচি, আম এবং শুষ্ক খাবারের মধ্যে খেজুর, বাদাম ইত্যাদিতে যথেষ্ট ক্যালোরি আছে। এছাড়া আমেও শর্করার পরিমাণ বেশি, তাই এই ফল বেশি বেশি খেলে হঠাৎ রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে। তাই ফল নির্বাচনের সময় একটু সাবধানতা অবলম্বন করুন এবং সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল 11:05 সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। প্রযোজনা আরিফ হোসেন। বিকাল 5:20 ভর্তি পরীক্ষা বিষয়ক সরাসরি অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতি। প্রযোজনা মামুন খান। সন্ধ্যা 6:05 কৃষি বিষয়ক সরাসরি অনুষ্ঠান শ্যামল বাংলা। প্রযোজনা রেজা ইসলাম। আমরা আপনার আলোচনায় আসছি, আমাদের কাছে একজন দর্শক টেলিফোন করেছে। সন্ধ্যা 6:30 দেখবেন দেশ বিদেশের বিনোদনের সর্বশেষ খবর নিয়ে অনুষ্ঠান স্টার ওয়ার্ল্ড। উপস্থাপনা ফারজানা রিক্তা। প্রযোজনা শাহিদ সম্পদ। আজ রাত 8:15 দেখবেন ধারাবাহিক নাটক 3 সিস্টার্স। রচনা ও পরিচালনা আশুতোষ সুজন। বুকের নদীর ঢেউয়ে জাগে মাছের মতো কথা। রাত 9:05 নোভার উপস্থাপনায় সৌন্দর্য চর্চা ও ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান সৌন্দর্য কথা। প্রযোজনা রেহেনা রাহা। রাত 9:45 দেখবেন ধারাবাহিক নাটক লড়াই। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা আল হাজেন।
রাত 11:25 রয়েছে মোস্তফা ফিরোজের উপস্থাপনায় সরাসরি অনুষ্ঠান গণতন্ত্র এখন। কি বলবো আসলেই তো ফিরোজ পার্সনে বিচার করা যাবে, অর্গানাইজেশনের না। বের করতে হবে যে কোথায় ইনরোড করতে হলে কোথায় যেতে হবে। এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী দেবদাস চৌধুরীর কাছে। বেশ কিছু বিষয় নিয়ে আজ গল্প করব। শুরুতেই একটা গান শুনে ফেলি। যে গানটা করব সেই গানটা হলো আমাদের অঞ্চলের লোকগান, একটা বিখ্যাত একটা লোকগান। হরে গগনতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। আর গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। বাহ, শুরুতেই জেনে নিই আপনার গানে শাহ আব্দুল করিম এবং যদি বলি যে হাসন রাজা, রাধারমণ দত্ত, তাদের প্রভাব কতখানি আপনার জীবনে সঙ্গীত সাধনায়? মূলত আমাদের সুনামগঞ্জকে বলা হয় লোকসংস্কৃতির রাজধানী। তো এই ব্যাপারে একটা কথা আছে যে সুনামগঞ্জের লোকেরা এমনিতেই সবাই সুসমৃদ্ধ একটা এলাকা বলা হয়, যে এর আকাশে বাতাসে সুর ভেসে বেড়ায়। ওইখানে মাঝি ধরুন আর একটা কর্মজীবী মানুষ, শ্রমিকই হোক, তার গলায় ওই গানগুলা। আমরা প্রতিনিয়ত এই গান শুনে বড় হচ্ছি এবং এদের জীবন দর্শন এবং এর প্রভাব আমাদের জীবনেও আসে। যতদূর জানি আপনার গোটা পরিবারই গানের সাথে জড়িত। তো আপনার সাধনার ক্ষেত্রে পরিবারের একটা অনুপ্রেরণা তো আছেই, সেই অনুপ্রেরণার গল্প একটু শুনবো। বেড়ে ওঠাটা আমাদের সাংগীতিক পরিবেশে। আমার সব বড় ভাই দিগ্বিজয় চৌধুরী, উনি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ছিলেন এবং অসম্ভব ভালো একজন কণ্ঠের অধিকারী, ভালো শিল্পী ছিলেন। তারপর আমার অন্যান্য ভাই বোনেরা যারা আছে, আমার সব ছোট ভাই দীপায়ন চৌধুরী, ও গত বছর নজরুল সঙ্গীতে গোল্ড মেডেল পেয়েছে, রবীন্দ্রসঙ্গীতে সেকেন্ড হয়েছিল নেশন ওয়াইড। আর আমার ওয়াইফ গান করেন। পাশাপাশি আমার অন্যান্য ভাইয়েরা নিউ ইয়র্কে থাকেন। আমার অন্য দাদা ডি চৌধুরী অসিত, উনিও গান করেন। আমার বৌদি আবার নিউ ইয়র্কেই থাকেন, রবীন্দ্রসঙ্গীত করেন, সুপ্রিয়া চৌধুরী। পরিবার সবাই কোনো না কোনোভাবে গানের সাথে জড়িত। পুরো পরিবারের যে পরিসরটা একেবারেই সাংস্কৃতিক মনা। একটু যদি বলতেন যে কার কাছে শিখেছেন, আপনার গুরু কে ছিলেন? শুরুটা আমার বড় ভাই দিগ্বিজয় চৌধুরীর কাছে। ওনার হাতেই হাত করি, আমার গানের হাতে করিটা আমার এইখানে। আর তারপর ওস্তাদ ইমরান আলী, ওস্তাদ গোপাল দত্ত, পণ্ডিত রামকানাই দাস এবং সবশেষে আমি ছায়ানটের নজরুল সঙ্গীতে তালিম নিয়েছিলাম। এবং সবশেষ উস্তাদ যার কাছে সবশেষে শিখছি উনি উস্তাদ সঞ্জীব দে। নজরুল সঙ্গীতের চর্চা তো আপনি করছেনই, যদি একটু বলেন যে গান নিয়ে আপনার পরিকল্পনা, যে লোকসঙ্গীতের প্রতি টানটা একটু বেশি বা নজরুল সঙ্গীতেই বেশি গুরুত্ব দিতে চান, কি মনে হয় কোন ধাঁচের গান আপনাকে অনেক বেশি টানে? অনেক কাজ চলছে লোকগান নিয়ে, কারণ লোকগানের মূল বা আদি সুর যেটা, সেটা হারিয়ে যাচ্ছে, কথাগুলোও পাল্টে যাচ্ছে অনেক।
তো এই ব্যাপারে আসলে উদ্যোগ নেওয়ার একটা সময়, এখনই সময়। পরবর্তীতে হয়তো যারা জানেন তাদের মানে আমরা পাবো না। যেমন হাসন রাজার গান আমি দেখি প্রায় সময় আমাদের এখানে যারা গান করতেন, তার মধ্যে হয়তো 2-1 জন বেঁচে আছেন যারা মানে অনেক বেশি জানেন এই ব্যাপারে, কিন্তু ওরাও যখন থাকবেন না তখন এই দায়ভারটা কে নেবে? এই জন্য এখনই উচিত এবং চলছে এই কাজগুলো। গান নিয়ে তো দেশের বাইরেও যাওয়া হয়েছে, হ্যাঁ, সেই প্রসঙ্গে যদি একটু বলেন যে যখন বাইরে, বিশেষ করে লোকসঙ্গীত নিয়ে বাইরের মানুষ বা আমাদের পার্শ্ববর্তী দেশের কথা যদি বলি, ইন্ডিয়াতে, তারা আমাদের দেশের গানকে, আমাদের দেশের শিল্প সংস্কৃতি, লোকসঙ্গীতকে কোন দৃষ্টিতে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন? বাংলাদেশ থেকে বাইরে কোনো প্রোগ্রাম করতে যাই, আমি পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারতে অনেকবার গিয়েছি। আমি বাংলা সাহিত্য কমিশনে শারদ উৎসবে পার্টিসিপেট করেছি, তারপর শিলংয়ে, মেঘালয় রাজধানী শিলংয়ে প্রোগ্রাম করেছি, ডুয়ার্স উৎসবে প্রোগ্রাম করেছি। ওইখানে সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন তারা উন্মুখ হয়ে থাকেন এই অঞ্চলের মানুষরা তাদের কণ্ঠে বাংলা গান গাই মানে করবে, তারা শুনবেন। তো এটা অন্য ধরনের একটা অনুভূতি। আমার মনে আছে, ছোট্ট করে বলি একটা ঘটনা, আমার সারা জীবন মনে থাকবে। ডুয়ার্সে আমরা যখন একবার প্রোগ্রাম করতে গেলাম, ওইখানে এক ভদ্রলোক মানে রিটায়ারমেন্ট করছেন ওই অঞ্চলেই। তো আমাদের যাওয়ার কথা শুনে উনি আমাদের সাথে কথা বলবেন, মানে ওনার অবস্থা এমন খারাপ যে বিছানা থেকে উঠতে পারতেছেন না, এমন অবস্থা। কিন্তু আমরা গিয়ে দেখলাম, তার ছেলে আমাদের বললো যে যাওয়ার জন্য, কথা বলবো, শুধু কথা বলবে। এই জন্য মানে ভাষার এমন একটা জিনিস থাকে সব জায়গায়, মানে ক্যালকিচিয়ান ভাষা বলেন আর যাই বলেন, বাংলা ভাষা মানে একটা আলাদা, একটা মধুর একটা ভাষা। তো উনি উঠে বসে গেলেন, মানে আমাদের দেখে চোখে তার জল চলে আসলো। তো আমার মনে থাকবে যে ভাষা এমন একটা জিনিস, মানে যখন গান করি আমরা বাইরে, তখন মনে হয় যে একটা অন্য ধরনের আবহ সৃষ্টি হয়। যারা শুনেন তাদের মধ্যে বাংলার ব্যাপারে একটা আলাদা দুর্বলতা কাজ করে আর কি সবসময়। আমরা জানি আপনি গান গাওয়ার পাশাপাশি সুরও করেন, তো আমরা এই বিষয়েও জানবো। তবে আপনার সুর করা একটা গান শুনে ফেলি। যে গানটি করবো সেই গানটি হলো আমাদের শ্রদ্ধেয় দাদা ডক্টর তপন বাগচি, উনি উপপরিচালক বাংলা একাডেমি। তো উনার লিখে একটা গানের সুরের কাজ চলছে, আমি একটু শোনাচ্ছি এই গানটা আর কি। আমার ব্যথার কথা শুনে তুই মিছে মিছে আজ কাঁদিলে, এত যদি তোর বেদনা বিলাস মায়া ডোরে কেন বাঁধিলে, মিছে মিছে আজ কাঁদিলে। আমার ব্যথার কথা শুনে তুই। এবার একটু চলে আসি আপনার পেশাগত জীবনে। গান করা, সঙ্গীত সাধনা খুব ভালো লাগা, ভালোবাসার একটা জায়গা। আপনি পেশায় হচ্ছেন আইনজীবী, সেই জায়গাটা তো একটু কঠোর হতে হয় আপনাকে। একদিকে নরম মনের মানুষ, আরেকদিকে কঠোর হতে হচ্ছে। কি করে সামঞ্জস্য করেন? আমি যখন আইন পেশায় যাই তখন আর সঙ্গীতের ব্যাপারটা মাথায় কাজ করি না, কারণ খটমটে একটা ব্যাপার আইন পেশাটা, একটু কমপ্লিকেটেড জিনিস। আর গানের ব্যাপারটা আসি যখন, তখন আর ওই আইন পেশার ব্যাপারে আর মাথা গলাই না। আচ্ছা, এটাই সবচেয়ে বড় জিনিস, মানে দুইটা পাশাপাশি আলাদা আলাদা কাজ করে যায়। কখনো কি এমন হয়েছে যে আপনার পেশাগত জীবনে কাজের ক্ষেত্রে কেউ বলে ফেললো গান শুনতে চাই? এটা প্রায়শই হয়, হয়তো মানে যারা জানে আমাকে, হয়তো আমি বাইরে এমনিতে আর ধরেন গানের শিল্পী হিসাবে একটা আলাদা পরিচিতি আছে, তো ও জানে না হয়তো আইনজীবী হিসাবে আমি কাজ করে যাচ্ছি। কোর্টে ফোন চলে আসে অনেক সময় যে দাদা একটু কথা বলতে চাই এই গানটা নিয়ে বা এই। এবারে যদি একটু বলতেন যে সুনামগঞ্জে সঙ্গীত সাধনার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, কতখানি আমরা পিছিয়ে আছি বা সুযোগ সুবিধা কতখানি আছে? আমরা অনেক পিছিয়ে, মানে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাচ্ছে না, এবং মানুষের মধ্যে এখন এমন একটা চলে আসছে যে উচ্চাঙ্গ সঙ্গীত বা মূল গানগুলার মানে ধরেন স্থায়িত্বের ব্যাপারটা একটু কমে যাচ্ছে আমার মনে হচ্ছে। গানের ব্যাপারটা, আগের গানগুলো আমরা যখন শুনতাম তখন কিন্তু এই ব্যাপারটা কাজ করতো না। অনেক দিন আগের গান, একটা ছবির গান এখনো কিন্তু আগের মতোই সজীব, কিন্তু ইদানিং যে গানগুলো করা হচ্ছে হয়তো রিদমিক একটা গান হচ্ছে, স্থায়িত্ব খুব কম সময়।
তো এই ব্যাপারে আমাদের সুনামগঞ্জটা অনেক পিছিয়ে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি শিল্পকলা একাডেমির সাথে জড়িত, আমি শিল্পকলা জয়েন্ট সেক্রেটারি হিসাবে। আমরা যারা আছি সুনামগঞ্জে যে সংগঠনগুলো আছে সহ শিল্পকলা, আমাদের জেলা প্রশাসক শ্রদ্ধেয় শেখ রফিকুল ইসলাম স্যার, আমাদের শিল্পকলা সেক্রেটারি শামসুল আবেদিন সহ আমরা যারা আছি তারা চেষ্টা করে যাচ্ছি যে সুনামগঞ্জকে এই ব্যাপারে, এবং অনেকখানি অগ্রসর হয়ে যাচ্ছে আমি দেখছি। লোকসঙ্গীতকে টিকিয়ে রাখতে বা কথা সুরগুলোকে সংরক্ষণের জন্য আর কি কি করণীয়? ইদানিং একটা কাজ চলছে আমাদের এখানে, এটা সারা দেশেই অনেক জায়গায় চলছে। সেটা হলো যে ডিজিটাল পদ্ধতিতে হারিয়ে যাওয়া বা লুপ্ত যে গানগুলা, সেই গানের লোককবিদের গানগুলাকে সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমরা আমাদের এর ধারাবাহিকতায় আমরা সুনামগঞ্জের জল জ্যোৎস্নার সুর নামে একটা প্রজেক্ট চালু হয়েছে, এবং ওইখানে প্রায় 3,500 গান কালেক্ট করা হবে। হয়তো আমরা এমনিতে লোকগান, ধরেন রাধারমণের গান আমরা হয়তো 20-25টা জানি, কিন্তু এত গান আছে, তো এই গানটা যদি কালেক্ট না করা হয় তো হারিয়ে যাবে একদিন। এবং সুরের ব্যাপার যেমন কথার ব্যাপার তেমন, ধরেন আদি যে সুরের সাথে যে কথাটা থাকবে, সেই কথাটা ভাষাভাষী মানুষের বিবর্তনের কারণে মানে ভাষান্তর হয়ে যাচ্ছে, শব্দটাই বদলে যাচ্ছে, অর্থটাই বদলে যাচ্ছে এমন অবস্থা। এই সুরগুলো, এই আমাদের শেকড়ের সুরগুলো, কথাগুলো টিকে থাকবে আপনাদেরই জন্য। এবার একটু অ্যালবামের প্রসঙ্গে চলে আসি। অ্যালবামের কাজ নিয়ে কতখানি ব্যস্ত এবং কি ধরনের গান পাচ্ছি আমরা? লোকগান নিয়ে একটা অ্যালবাম করার কথা। এটা HMV থেকে হয়তো দুর্বাদল চট্টোপাধ্যায়ের সাথে, অনেক বড় মাপের মিউজিক ডিরেক্টর, তো ওনার তত্ত্বাবধানে এই ক্যাসেটটা হবে, অ্যালবামটা হবে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি গানগুলা কালেক্ট করার আর কি। মোটামুটি প্রিপারেশন আমার কাজ শুরু হয়ে গেছে। এবং কবে নাগাদ আমরা এই অ্যালবামটা পেতে হয়তো যাচ্ছি? আগামী বছর পেয়ে যেতে পারি। আমাদের আজকের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে জানতে চাইবো সঙ্গীত সাধনা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বেঁচে আছি যতদিন ততদিন গান নিয়েই থাকতে চাই, গানের মধ্যে থাকতে চাই। গান নিয়ে আমার পরিকল্পনা হলো আমি আমাদের অঞ্চলের লোকগানগুলোকে, যে হারিয়ে যাওয়া যে গানগুলো আছে তার আদি সুরটা এবং সঠিক শুদ্ধভাবে যে কথা, সেই কথায় আমরা চর্চা করে যেতে চাই, এবং এই জন্য আমরা একটা আর্কাইভ করতে চাই যেখানে এই হারিয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় লোকগানগুলা আবার থাকবে, এবং আমাদের প্রজন্মর পর প্রজন্ম এই গানগুলা নিতে পারবে এবং শিখতে পারবে। ভবিষ্যতে একটা সমৃদ্ধ লোক সংস্কৃতির ভান্ডার হতে পারে যদি এই কাজটা করা যায়। আমরাও আশা করছি আপনার এই স্বপ্ন পূরণ হোক, আমরা সঙ্গীতের দিক থেকে আরো অনেক বেশি সমৃদ্ধ হই। অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আয়োজনের শেষে আপনার একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারের সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউজ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় dinprotidin@banglavision.tv। বিখ্যাত মার্কিন গায়ক জিম মরিসনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বন্ধু সেই যে আপনাকে আপনার মতো হতে দেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। বাংলা ভিশনের কাছে আমি কৃতজ্ঞ। আমি শেষ যে গানটা করব সেটা হলো রাধারমণের একটা গান। সেই গান জনপ্রিয় একটা লোকগান রাধারমণের, আমি সেটা করছি। বিনোদিনী গো তো বৃন্দাবন করে দিয়ে যাবি, পুরুষ ভ্রমরার জাতি কান্দিলে কি হবে, পুরুষ ভ্রমরার জাতি কান্দিলে কি হবে, পরের জন্য তুই করলি পরে কি দাম দেবে গো রাধে, তো বৃন্দাবন কারে দিয়ে যাবি। ধন্যবাদ। ধন্যবাদ।